হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ছেলের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর এখন একটু লেট করেই ঘুম থেকে উঠছি, কারণ আবার কিছুদিন পর 5টার থেকে উঠতে হবে আর ছেলেকে স্কুলের জন্য রেডি করতে হবে। তো যাই হোক, সুযোগের সুবিধা নেওয়া, মানে এখন একটু লেট করেই ওঠা হচ্ছে। তো যাই হোক, 7টায় উঠেছি, লেট বলতে খুবই লেট না। আমার ডেলি লাইফস্টাইল ব্লগ অর্থাৎ রান্না বান্না, ঘর পরিষ্কার মোছা, এর সাথে আমি প্রতিদিন ডাস্টিংটাও একটু একটু করে নিই আর রান্না এগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। বাট আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার যে ডেলি হোম ক্লিনিং রুটিন থাকে, যেটা আমি চাইলেও ইগনোর করতে পারি না। এটা আমি না, প্রত্যেকেই করে থাকো, যারা আমার মতন হাউসওয়াইফ আছো তারা সবাই। তো প্রত্যেক দিন প্রতিটা কাজই করে থাকো কীরকমভাবে, মানে পার্ট টু পার্ট হিসাবে। আর আমি তো সেটা প্রত্যেক দিন দেখা না, মানে প্রত্যেক দিন ক্লিপে একটু একটু করে অ্যাড করে এদিক ওদিক করেই আমরা ক্লিপটা তৈরি করি। তো আজকে আমি প্রপারভাবে দেখাবো আমি পরপর কি করে থাকি সকাল থেকে। তো সকাল থেকেই শুরু হয়ে যায় বাড়ির কাজকর্ম। আর আজকে শেয়ার করব কিভাবে আমি 10টার মধ্যেই ডাস্টিং ক্লিনিং এগুলো সব কমপ্লিট করে নিই, মানে এক একটা রুমের, মানে এই যেগুলো রেগুলার বেসিসে আমাদের ডাস্টিং ক্লিনিং হয়ে থাকে, যেটা প্রত্যেক দিন না করলে আমাদের হয় না, সেগুলো নিয়েই আমি দেখাবো। তো প্রথমে দেখলে আমি সোজা বেডরুমে চলে এলাম। যদি বেড কভারটা চেঞ্জ করার থাকে তাহলে আমি বেড কভারটা চেঞ্জ করি, আর না করার থাকলে আমি ভালোভাবে বেডটাকে পরিষ্কার করে সেটাকে আবার পেতে দিই। তো আজকে আমার চেঞ্জ করার ডেট ছিল আর অনেক দিন ধরে এই বেডশিটটা ছিল, চেঞ্জ হচ্ছিল না। তো আজকে ভালোভাবে আমি বেডশিটটাও চেঞ্জ করে নিলাম আর পিলো কভারগুলোকেও চেঞ্জ করে নিলাম। আর তার সাথে কিছু কাপড় ছিল যেগুলো আমি ভালোভাবে ভাঁজ করে রেখে নিলাম। আর ভাঁজ করার ব্যাপারটা যখন তখন হয়, এটা কোনো রুটিনের মধ্যে পড়ে না। যখনই কাপড় শুকোয় তখনই আমরা ভাঁজ করে রেখে থাকি। এরপর বেডরুমে যা যা ফার্নিচার আছে সেগুলো ভালোভাবে ডাস্টিং করে নিই। ডেলি বেসিসে যেগুলো আমরা পরিষ্কার করে থাকি সেগুলোই, মানে আমার বেডরুমে যে কটা জিনিস আছে, মানে যেরকম ধরো তোমার এই ড্রেসিং টেবিলটা, তারপরে স্টাডি টেবিল, আর তারপর আছে আলমারি, এইগুলোই। তো এইগুলোই হালকা হালকা করে ডাস্টিং করে নিই। আর প্রতিদিন যদি এরকমভাবে আমরা ডাস্টিং করে থাকি তাহলে কিন্তু দেখবে খুব একটা ডিপ ক্লিনিং করার দরকার পড়ে না। তো এই স্টাডি টেবিলটা দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই যে মেকআপের যে তোমার ব্রাশগুলো থাকে এগুলো আমি কিনেছিলাম, তো এগুলো খুব একটা মেকআপের ক্ষেত্রে ভালো নয়, তার জন্য এটা দিয়েই আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তোমার কিবোর্ডটাকে, তাহলে কি ধুলো যেগুলো ঢুকে থাকে সেগুলো বেরিয়ে যায়। আর এখন আমি 3টে স্ট্যান্ড করে দিয়েছি ছেলেকে, যেহেতু পেনগুলো এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো 3টার মধ্যে 3 রকম আছে, একটাতে স্কেল আছে, রং কালার আছে, তারপর তোমার পেন আছে, পেন্সিল আছে, এরকমভাবে। তো ভালোভাবে আমি স্টাডি টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। আর এই স্টাডি টেবিলটা এই রুমে রাখতে চাইছিলাম না, কিন্তু ছেলে শুনছিল না, তাই রাখতে বাধ্য হয়েছি, কারণ ও একা ওই রুমে রাত পর্যন্ত পড়তে পারে না। আর এই রুমে থাকলে আমরা শুয়ে থাকলেও ও পড়াটা কমপ্লিট করে। তো এরপর চলে এলাম ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে। তো আমি কাঁচকে সবসময় একটু জল ছিটিয়ে দিই, তারপর একটা শুকনো পেপার নিয়ে ভালোভাবে মুছে দিই, তাহলে দেখবে কাঁচটা খুব ভালোভাবে ক্লিন হয়। আর যদি কলিন বা কিছু দিয়ে পরিষ্কার করো তো সেরকম ক্লিন হয় না। তো দেখো এখন কাঁচটা বেশ ঝকঝক তকতক করছে আর দেখতেও ভালো লাগছে। তারপর একটা শুকনো কাপড় দিয়ে আমি ওপরটা মুছে নিই। আর এরপর ড্রেসিং টেবিলের যে চারিপাশের জায়গাগুলো আছে, কোটো বাটা, এগুলো সব ভালোভাবে একটু করে পরিষ্কার করে নিলাম। তারপর চলে এসেছি ডাইনিং রুমে এসে এবারে টিভিটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এগুলো কিন্তু প্রত্যেক দিন প্রতিটা হাউসওয়াইফই ডাস্টিং ক্লিনিং করেই থাকো, আমি একা না। বারবার বলবো, যার ঘরে যেটুকু ফার্নিচার থাকে সবাই এই ডাস্টিংটা করেই থাকো। তো আমার মনে হয় না যে কেউ করো না। আর এটা করে রাখলে আমার মনে হয় না যে আমাদেরকে ডিপ ক্লিন করার খুব দরকারি থাকে, কারণ এটা করলেই তোমার ধুলোটা তো চলেই যায় আর ময়লাটাও বসেই না, তো পরিষ্কার হয়ে যায়। তো এরপর চলে এলাম ছোট বেডরুমে। তো ছোট বেডরুমে আমি বেডটাকে ভালোভাবে ঝেড়ে নেওয়ার পর ওপরে যেগুলো আছে সেগুলো আজকে একটু চেঞ্জ করব। তো ছেলে যেগুলো স্কুল থেকে প্রাইজ হিসাবে পেয়েছিল সেগুলো আজকে তোমার শোকেসের মধ্যে রেখে দেবো, আর এই ফুলদানিগুলো দিয়ে একটু সাজিয়ে নেব। আর স্টেপ বাই স্টেপ যদি আমরা প্রত্যেক দিন কাজগুলো করে থাকি তাহলে কিন্তু দেখবে আমাদের কোনো কাজে অসুবিধা হয় না, কাজগুলো খুব ইজিভাবে করা যায়। তো আমি সেটাই চেষ্টা করি যে স্টেপ বাই স্টেপ করব। আর শরীর খারাপ হলে সেটা একটা আলাদা, কিন্তু আমি প্রত্যেক দিন এরকমভাবে প্রথমে বড় বেডরুম ক্লিন করি, তারপর ছোটোটা করি, আর তারপর ডাইনিং, তারপর ঘরে ঝাড় দিয়ে ভালো করে একবার মুছে নেবার চেষ্টা করি। তারপর দিদি এলে যা যা করার সেগুলো করে থাকে।
তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ধুলো বেরোচ্ছে, আর আমাদের একটু এখন ধুলো বেরোবে, যেহেতু আমার বড় জায়ের বাড়িতে মার্বেলের কাজ হচ্ছে, তোমাদেরকে আগেও বলেছি। তো সেই ডাস্টগুলো উড়ে উড়ে আসছে, যতই জানলা দরজা বন্ধ রাখি কিন্তু ময়লা আমাদের বাড়িতে ঢুকেই যাচ্ছে। আর এই যে দেখছো ওয়াশিং মেশিনটা, এটা আমার কিন্তু কি বলে লন্ড্রি ব্যাগ হিসাবেই কাজ হয়, কারণ যখন কোনো কাজ মানে কাপড় কাচার থাকে না তখন এগুলোতে আমি রেখে দিই জমা করে, তারপর যেদিন ইচ্ছা হয় মেশিনটা চালিয়ে দিই। তো সেই হিসাবে এখন আমি রেখে দিলাম কাপড়গুলো ওয়াশিং মেশিনের ভেতরে। আর এদিকে দেখতেই পাচ্ছ নাতি সাহেব চলে এসছে। নাতি সাহেবের ডিউটি পড়ে এক একজন নিই, তো যা নিয়ে এসছে এবার আমার পালি, আমি রাখবো ওকে। তো যাই হোক, এখন ডাইনিংটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ দরজা খুলতেই আমার এই ডাইনিং টেবিলটাই সবার চোখে প্রথমে পড়ে। তো সেই জন্য ডাইনিংটা যদি আমি পরিষ্কার না রাখি, এলোমেলোভাবে রাখি, তাহলে দেখতেও খারাপ লাগে, আর লোকজন এসে সেটা দেখবে, সেটা ভালো লাগে না। তবুও একটু এলোমেলো হয়ে যায়, কিন্তু তবু যতটা পারি আমি ভালোভাবে রাখার চেষ্টা করি। আর ডাইনিংয়ে যে কটা জিনিস আছে, ফ্রিজ, তারপর তোমার টেবিল আর তোমার টিভি, এই কটা জিনিসই আছে, তো সেই কটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর প্রতিদিন আমি একটু ঝুল ঝাড়া দিয়ে আমি একটু ঝুলগুলো ঝেড়ে নেবার চেষ্টা করি, মানে যেহেতু আমার চিমনি নেই বাড়িতে, তো একটু ঝুল হবার চান্সটা বেশিই হয়ে যায়। আর প্রত্যেক দিন যদি একবার ডান্ডাটাকে মানে প্রত্যেকটা রুমে একটু করে বুলিয়ে দিই, তাহলে দেখবে ঝুলটাও হয় না, দেখতেও খারাপ লাগে না। আর পট্টির দেওয়ালে দেখবে যদি ঝুলটা বসে যায়, তো দেখতে সত্যিই খুবই খারাপ লাগে। তারপর আমি চলে এলাম এই বেসিনটাকে পরিষ্কার করতে। তো বেসিনটা পরিষ্কারই ছিল, শুধু একটা ভিজে কাপড় দিয়ে আমি ভালোভাবে মুছে নিচ্ছি, যেহেতু এটা হোয়াইট কালারের আর দেখতে খারাপ লাগে একটা যে কোনো স্পট হয়ে গেলে। আর উপরটা পরিষ্কার করার পর আমি নিচটাও ভালোভাবে পরিষ্কার করে নিই। তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু ধুলো বসে আছে বেশ ভালো পরিমাণে। ওই যে বলছি ডাস্ট উড়ে উড়ে আসছে, সেগুলো একদম চাপ হয়ে বসে থাকছে। তো যাই হোক, এরকমভাবেই দেখো আমি পুরো ঘরটাকে ডাস্টিং করে নিলাম। এরপর আমি চলে এলাম একবারই ঝাড় দিতে। এবারে ঝাড় দিয়ে যা যা ঘরে মানে ঝাড়ার পর নোংরা বেরিয়েছিল, সেগুলো এখন ভালো করে ঝাড় দিয়ে বের করে নেব। তারপর ঘরটাকে একবার ভালোভাবে ডাইনিং টু রান্নাঘর আর তোমার সিঁড়িঘর পর্যন্ত মুছে নেব। আর বাকি রুমগুলো সব এসে দিদি ভালো করে মুছবে। তো আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট। এবারে আমি সোজা চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে স্নান করেই এলাম। এরপর দেখো আমি মুসুর ডাল আর গাঁদাল পাতাকে বেটে রেখেছি, আর আজকে সেটারই বড়া দিয়ে তোমার একটা তরকারি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মুসুর ডাল আর গাঁদাল পাতাটা নুন লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে নিলাম, আর তারপর কড়াইয়ে গরম তেলে আমি বড়াগুলোকে বড় বড় আকারে ভেজে নিচ্ছি। আমি জানি এই রেসিপিটা দেখাবার মতন কিছু নয়, তবুও আমি শেয়ার করছি, অনেকেই খেতে হয়তো ভালোবাসো তাদের জন্যে। তো ব্যাস, বড়াগুলোকে আমি লাল লাল করে এখন ভেজে নেব। আর অনেকেই এর সাথে তোমার চালগুড়ি মিক্স করে থাকে, কিন্তু আমি করি না, কারণ আমার মুসুর ডাল দিলেই বড়াগুলো মুচমুচে হয়ে যায়। তো বড়াগুলো লাল লাল ভাজা হলে এরপর আমি আলু বেগুন দিয়ে এটার তরকারি বানাবো। তো কড়াইয়ে দেখো আমি কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, এরপর আলু বেগুন আর টমেটোর, তো টমেটোরটা পড়ে দেবো। আর আলু বেগুনটাকে আমি লাল লাল করে প্রথমে ভেজে নিলাম। আর এরপর মশলা হিসাবে আমি দিয়েছিলাম ধনে জিরে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটোর, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ভালো করে কষিয়ে নেওয়ার পর যতটা পরিমাণ তুমি ঝোল রাখবে সেই পরিমাণে রেখে তারপর যখন ফুটে যাবে তখন বড়াগুলো দিয়ে নামিয়ে নেবে। আর একটু মিষ্টি দিতে পারো, ব্যাস তাহলেই হয়ে যাবে, আর কিছু না। আর এটা খেতে সত্যিই খুব ভালো লাগে, একবার ট্রাই করে অবশ্যই তোমরা দেখো, দেখবে খেতে কিন্তু ভালোই লাগে। এরপর দেখো আমি সোজা চলে এলাম ড্রেসিংয়ে, যে রান্নার পর যা যা জিনিস ছিল সেগুলো নামানো হয়েছে, তো সেগুলোকেই এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যে কোটোগুলো আমার শেষ হয়ে যায় জিনিস, সেগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে রেখে দিই। খুব একটা দরকার না পড়লেও এগুলোকে কিন্তু আমি রাখি, ফেলে দিই না কোটোগুলোকে। তো যাই হোক, এখন বাসনটা ধুয়ে নিই। আর তারপর রান্না হওয়ার পর আমি যেভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই সেটা এবারে তোমাদের সাথে শেয়ার করছি। তো রান্নাবান্না হওয়ার পর এবারে আমি দেখো স্কচ ব্রাইট দিয়ে ওভেনটাকে ভালোভাবে ঘষে নিলাম, আর পুরো স্ল্যাবটাকে আমি পরিষ্কার করে নেব, কারণ তেলটা তোমার ছিটকে অনেক জায়গায় পড়ে, আর দেখবে তেল চিটচিট ভাব হয়ে যায়। আর তেল চিটচিট থাকলে দেখবে ধরতেও কীরকম লাগে, একটু ঘিন ঘিন করে। তো সেই জন্যে আমি এরকমভাবে রান্নার পর ভালো করে স্কচ ব্রাইট দিয়ে প্রত্যেকটা জায়গাকে একটু করে ঘষে নিই। তারপর একটু গরম জল করে রাখি, টাওয়ালটা ভিজানো থাকে, সেই টাওয়ালটাকে ভালোভাবে আমি আবার শুকনোভাবে মুছে নিই। তাহলে কি হয়, তোমার তেল ভাবটাও হয় না আর জায়গাটাও পরিষ্কার থাকে। তো এটা প্রত্যেক দিন হয়ে থাকে। আর আমরা রান্নাঘরে দেখো সকালে একবার যখন রুটি টুটি হয়ে যায় তখন একবার পরিষ্কার করি, আবার রান্না করতে করতে তোমার পরিষ্কার
পরিষ্কার করেই থাকি। আর রান্না হয়ে যাওয়ার পর আবার রাত্রে একবার 4-5 বার আমরা ক্লিন করেই থাকি, কারণ যেহেতু তেল চিটচিট ভাবটা সত্যিই কারো ভালো লাগে না। আর আমরা এখন ইউটিউব দেখে অনেক কিছু শিখছি, তাই আমরাও সেটাই চেষ্টা করি যে ঘর কিভাবে পরিষ্কার করে রাখবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো এটুকুই, টাটা।